আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইতিহাস প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে। এটি তোমাদের শর্ট সিলেবাসে আছে। দেখো, এই অধ্যায় থেকে প্রতি বছর সৃজনশীল প্রশ্ন থাকে, প্লাস হচ্ছে এমসিকিউ প্রশ্ন থাকে। সো দেখি সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো। শোনা যাচ্ছে কিনা একটু জানাও। ওকে। তো দেখো, আমরা শুরু করি। লাইভে কে কে আছো একটু কমেন্ট করো তো। ওকে, দেখো তাহলে আমরা শুরু করি। আলোচনা করবো হচ্ছে ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় বা পঞ্চম অধ্যায় নিয়ে। দেখো, পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের কি, পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কি, পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন এবং কি স্বাধিকার আন্দোলন। অর্থাৎ পূর্ব বাংলার সময়, অর্থাৎ যে একাত্তরের যুদ্ধের যে আগে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পূর্বে বাংলাদেশ ছিল হচ্ছে কি পশ্চিম পাকিস্তানের কি একটা অংশ, অর্থাৎ কি তৎকালীন পাকিস্তানের একটা অংশ ছিল। সেখানে বাংলাদেশকে কি বলা হতো, পূর্ব পাকিস্তান বলা হতো, আর বর্তমান যে পাকিস্তান আছে সেটাকে বলা হতো পশ্চিম পাকিস্তান। তাহলে সেটাই বলছে যে পূর্ব বাংলার কি স্বায়ত্তশাসন এবং কি স্বাধিকার আন্দোলন, অর্থাৎ সেই সময়টাতে পূর্ব বাংলার যে অবস্থাটা ছিল, সেই তখনকার পূর্ব বাংলার শাসন ব্যবস্থাটা কেমন ছিল, সেই বিষয়গুলো নিয়ে এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবং কি স্বাধিকার আন্দোলন, অর্থাৎ বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ জয়লাভ করলো, জয়লাভের পূর্ব পর্যন্ত কোন পরিবেশে ছিল বা কি একটা অবস্থা ছিল, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। হ্যাঁ, ফিয়াজ রাফি আছি, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? তো দেখো, তাহলে কি বলছে, পূর্ব বাংলার স্বায়ত্তশাসন এবং কি স্বাধিকার আন্দোলন। তাহলে কি বলছে যে পাকিস্তান সৃষ্টির কি পর থেকে কি শাসন ব্যবস্থাকে এক প্রকার কি হচ্ছে, এক প্রকার কি প্রধান শব্দ ধরনের কি স্বৈরতান্ত্রিক এবং কি আমলাতান্ত্রিক একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তাহলে কি বলছে যে পাকিস্তান কি সৃষ্টির পর থেকে কি শাসন ব্যবস্থা এক ধরনের কি স্বৈরতান্ত্রিক এবং কি আমলাতান্ত্রিক একটা শব্দের লক্ষ্য করা যায়, বা শব্দের কি একটা ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন কি 1966 সালে কি 6 দফা আন্দোলন এবং কি 1969-এর গণ অভ্যুত্থানের পথ বেয়ে কি 1971 সালে কি এক রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। এবং কি এই যুদ্ধের মাধ্যমে কি হয়েছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের হাতে কি রক্ষা পেয়েছিল। তাহলে সেটা বলছে কি নানা ঘাত প্রতিঘাত এবং কি রক্তপ্রতের মাধ্যমে কি 1971 16 ডিসেম্বর কি হয়েছে, পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে কি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে কি জয়লাভ করে বা তার মুখোশ উন্মোচন করতে পারে। এবং কি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে কি আত্মপ্রকাশ করে। প্রায় কত 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষাধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কি হয়েছিল, আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়। তাহলে এই হচ্ছে কি স্বাধিকার আন্দোলনের শুরু। তাহলে এখন দেখো, এই স্বাধিকার আন্দোলন শুরু যে হলো, তার প্রথম একটা ধাপ ছিল, সেটা কি, যে সাহিত্য সংঘের প্রথম একটা ধাপ ছিল, সেটা হচ্ছে কি 1965 সালের পাক ভারত, অর্থাৎ কি পাকিস্তান এবং ভারতের মধ্যে কি একটা যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধটার মূল কারণ কি ছিল, যুদ্ধের মূল কারণ ছিল কি, বর্তমানে যে কাশ্মীর অঞ্চল আছে, সেই কাশ্মীর অঞ্চলকে নিয়ে কি হয়েছিল, এই পাকিস্তান এবং এই ভারতের মধ্যে কি একটা যুদ্ধ সংঘাত হয়। সেখানে কি চীনও যুক্ত ছিল। দেখো, সে কাশ্মীরের যে একটা অঞ্চল ছিল, সেই কাশ্মীরের অঞ্চলটা কি সম্পূর্ণ ছিল হচ্ছে কি, কাশ্মীরের সম্পূর্ণ বা সব মানুষ কি ছিল, মুসলমান ছিল। এই জন্য পাকিস্তানরা কি করলো, যেহেতু তারা মুসলমান, তাহলে কি সেই কাশ্মীর অঞ্চল কি অবশ্যই পাকিস্তানের অধীনে যাওয়া উচিত। কিন্তু ভারত সরকার কি করলো, ভারত তখন বলল যে না, কাশ্মীর কি পাকিস্তানের অংশ হতে পারে না, সেটা আমাদের অংশ। কারণ কি, সেই সময় কি হয়েছিল, যে পাকিস্তান যে কাশ্মীরের যে রাজা ছিল, সেই রাজা ছিল কি, রাজা হচ্ছে হিন্দু ছিল। এই জন্য ভারত কি করলো, তার সাথে একটা আঁতাত তৈরি করে এবং কি তারা চেষ্টা করে যে কি এই কাশ্মীর অঞ্চলকে ভারতের সঙ্গে সংযুক্ত করার জন্য। সেই কথাটা এখানে বলা আছে।
জয়ন্তী বিশ্বাস, আমলাতান্ত্রিক বোঝো না? এটা হচ্ছে কি যে আমলাতান্ত্রিক বলতে কি যারা প্রশাসনিক কাঠামো কি পরিচালনা করে এবং কি সেই কাঠামোতে শুধু কি পাকিস্তানের কি এবং শুধু এই পূর্ব পশ্চিম পাকিস্তানের কি একটা কর্তৃত্ব ছিল সে আমলাতন্ত্রের ভিতরে। তার মানে কি যে প্রশাসনিক যে কাঠামো ছিল সেখানে যে সদস্যবৃন্দ ছিল বা কি যারা প্রধান ছিল তাদের কি অধিকাংশ ছিল কি পূর্ব পাকিস্তান থেকে তাদের কি সংখ্যা খুবই কম ছিল, পশ্চিম পাকিস্তান থেকে সবচেয়ে বেশি ছিল। কারণ কি সেই সময় একটা বৈষম্য তৈরি হয় এবং কি করে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে কি একটা বৈষম্যের মধ্যে ফেলে দেয়। সেখান থেকে কি হয়েছিল যে এই আমলাতান্ত্রিক অর্থাৎ কি শাসন কার্যে বা সরকারের কি প্রধান যে পদগুলো ছিল সেখানে কারা ছিল, পশ্চিম পাকিস্তানের লোকজন বেশি ছিল। আচ্ছা ফিয়াজ রাফি, তোমার ইতিহাস নাই? ওকে, তাহলে যেতে পারো। আর যদি চাও ভালো লাগলে ক্লাস করতে পারো, জিকের জন্য সাধারণ জ্ঞানের জন্য তোমার অ্যাডমিশনে কাজে লাগবে। তাহলে দেখো কি বলছে যে 65 সালের কি পাকিস্তান ভারতের কি যুদ্ধের প্রেক্ষাপট মানে যুদ্ধটা কিভাবে তৈরি হলো সেটাই বললাম। যে দেখো কি হয়েছিল যখন 47 সালে কি হলো, 47 সালে যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হলো, বিভক্ত হওয়ার পর কি হচ্ছে, বিভক্ত হওয়ার পরে কি হচ্ছে দেশীয় রাজ্য কতিপয় অঞ্চল কি এবং কি দেশীয় রাজ্য নাকি সমস্যার সমাধান হয় নাই। কিন্তু কি করলো তখন ব্রিটিশ সরকার কি এইসব অঞ্চলে কি বিশেষ একটা কর্তৃত্ব করার চেষ্টা করলো এবং কি সেটা ধরে রাখার চেষ্টা চালিয়েছিল। কিন্তু কি ভারত বিভক্তির পর পরে কি কাশ্মীরের কি হয়েছিল কর্তৃত্বকে কেন্দ্র করে কি পাকিস্তান এবং কি ভারতের যুদ্ধকে একটা জড়িয়ে পড়ে। ভারত এবং কি পাকিস্তান এই কাশ্মীর অঞ্চলকে কি কর্তৃত্ব নিয়ে একটা যুদ্ধে জড়িয়ে পড়ে। কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল যেটা বললাম। এবং কি ছিল তার রাজা কি ছিল, রাজার নাম হচ্ছে হরি সিং, এই নামটা মনে রাখবা। রাজার নাম কি ছিল, রাজার নাম হচ্ছে হরি সিং। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে যে কাশ্মীরের তৎকালীন কাশ্মীরের রাজার নাম কি ছিল, হরি সিং। এই হরি সিং কি ছিল হিন্দু সম্প্রদায়ের। এবং কি হয়েছিল ইনি কি করলেন ভারত ইউনিয়নে যোগদানের জন্য কি একটা চুক্তি করে এবং কি কাশ্মীরের উপর কি তার দাবি আইন সিদ্ধ করে। তাহলে এই কি করলো যে এই হরি সিং কি করলো যে ভারতের সাথে কি ভারত ইউনিয়নের সাথে একটা চুক্তি স্থাপন করে যে না তারা কাশ্মীরকে কি করবে ভারতের সাথে সংযুক্ত করে দিবে। এবং কি হলো 65 সালে কি পূর্ব পর্যন্ত কি পাকিস্তান এই বিষয়টি নিয়ে কি অনেকটা নীরব ছিল। কিন্তু কি হলো 65 সালের কি যখন মৌলিক গণতন্ত্রের অধীনে কি নির্বাচনের জোর করে কি প্রেসিডেন্ট নির্বাচিত হলো কি আইয়ুব খান কি সম্মিলিত বিরোধী দলের কি হয়েছিল গণ আন্দোলন কি হুমকির মুখোমুখি হন। তাহলে দেখো আইয়ুব খান যখন কি সম্মিলিত বিরোধী দলের কি গণ আন্দোলন হুমকির সম্মুখীন হলেন তখন কি তারা এই জিনিসটা খেয়াল করলো যে না আমাদের এই কাশ্মীর অঞ্চলটা কি দখল নেওয়া উচিত। মোট কত 80,000, এই সংখ্যাগুলো মনে রাখো। মোট 80,000 কি মৌলিক গণতন্ত্রের ভোটের মাধ্যমে কি 64% কে পায়, আইয়ুব খান পায়। এবং কি ফাতিমা জিন্না, জিন্নার মেন নাম হচ্ছে কি ফাতিমা জিন্না, তিনি কত বলেন 36% ভোট পায়। পূর্ব বাংলা তার প্রতিদ্বন্দ্বী ফাতিমা জিন্না কি তার দ্বিগুণ ভোট লাভ করেছিল। তাহলে কি হলো যে পূর্ব বাংলার তার কি প্রতিদ্বন্দ্বী ফাতিমা জিন্না ইনি কি ছিল, ফাতিমা জিন্না কোথায় নির্বাচন করেছিল, পূর্ব বাংলা অর্থাৎ কি বর্তমান যেটা বাংলাদেশ, এখানে নির্বাচন করলো এবং কি হলো দ্বিগুণ ভোট লাভ করেছিল। কার তুলনায়, এই আইয়ুব খানের তুলনায় কি দ্বিগুণ ভোট লাভ করে। এতে কি হলো আইয়ুব খান কি করেছিল তখন পূর্ব বাংলার কি অধিকার হারা মানুষের কি দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কি ভারত বিরোধী ভূমিকায় অবতীর্ণ হন। তাহলে আইয়ুব খান যখন দেখলো যে কি ফাতিমা জিন্নাহ যখন কি করলো পূর্ব বাংলায় দ্বিগুণ ভোট পেলো তখন কি পূর্ব বাংলার মানুষের কি দৃষ্টি চেঞ্জ করার জন্য তখন কি করলো এই আইয়ুব খান কি ভারত বিদ্বেষী একটা বিরোধী একটা কি মনোভাব তৈরি করলো। ক্রমে উভয় রাষ্ট্রের মধ্যে কি কাশ্মীরকে কেন্দ্র করে কি একটা চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং কি উভয় যুদ্ধে জড়িয়ে পড়ে। এখন দেখো এই 1962 সালে কি হলো চীন এবং ভারত যুদ্ধ হয় 1962 সালে। তাহলে চীন এবং ভারত 1962 সালে একটা যুদ্ধ হলো। সেই যুদ্ধে কি চীন কি করলো ভারত শাসিত কাশ্মীরকে কি আকসাই অঞ্চল, তাহলে ভারতের এই কাশ্মীরের একটা অঞ্চলের নাম হচ্ছে আকসাই অঞ্চল, সেটা কি চীন কি করলো দখল করে নিল। এরপরে কি হচ্ছে চীন এবং পাকিস্তান কি করলো মৈত্রী গড়ে উঠলে কি আইয়ুব খান উৎসাহিত হন। তাহলে কি করলো এই চীন এবং পাকিস্তান কি হচ্ছে তারা একটা মৈত্রী চুক্তি সম্পন্ন করলো এবং কি তো এতে আইয়ুব খান কি একটা উৎসাহিত পেল। ইতিমধ্যে কি সোভিয়েত ইউনিয়ন কি সোভিয়েত ইউনিয়নের সাথে আইয়ুব খানের কি সুসম্পর্ক তৈরি হয় কি আইয়ুব খানের কি উৎসাহ আরো বেড়ে যায়। এদিকে কত 1964 সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর, তাহলে দেখো তাহলে জওহরলাল নেহরুর মৃত্যু হলো কত সালে 1964 সালে। মৃত্যুর পর কি হলো লাল বাহাদুর শাস্ত্রীর ভারত সরকার কি কাশ্মীর সম্পর্কে কি পূর্বের নীতি পরিবর্তন করে কি সংবিধান সংশোধন করে কি কাশ্মীরকে সম্পূর্ণরূপে কি ভারতের অঙ্গীকারভুক্ত করে নেন। তাহলে কি করলো এই যে লাল বাহাদুর শাস্ত্রী কি করলো ভারতের সংবিধানটা সংশোধন করে কি করলো কাশ্মীরের সম্পূর্ণ অংশ কি করলো তাদের কর্তৃত্বের ভিতরে নিয়ে আসলো।
এতে কি হলো, ফলে কাশ্মীরের নেতা কি শেখ আবদুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং কি পাকিস্তানেতে কি ইন্ধন যোগায়, তার মানে কি পাকিস্তানে এতে যোগদান করে। এবং কি হলো, ভারত সরকার কি করলো, আবদুল্লাহকে গ্রেফতার করলে কি হচ্ছে, কাশ্মীরে কি ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কি পাকিস্তান কাশ্মীরে কি অনুপ্রবেশ অজুহাত খুঁজে পায়। তাহলে এই হচ্ছে কি কাশ্মীর ভারত এবং কি পাকিস্তানের একটা ঘটনা যুদ্ধের। এরপরে কি হচ্ছে যে দেখো 1965 সালে জুলাই থেকে কি ভুট্টোর পরিকল্পনার মাধ্যমে কি কাশ্মীরে পাকিস্তানি গেরিলাকে অনুপ্রবেশ করতে শুরু করে। এবং কি হচ্ছে 9 আগস্ট 1965, 9 আগস্ট 1965 কি অনুপ্রবেশকারী জম্মু এবং কাশ্মীরকে বিপ্লবী পরিষদ গঠন করে। তাহলে প্রশ্ন যদি আসে জম্মু এবং কি কাশ্মীর বিপ্লবী পরিষদ গঠিত হয় কত তারিখে, সেটা হচ্ছে কত, 9 আগস্ট 1965। এবং কি পাকিস্তানি সেনার সহায়তায় কি করছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে ব্যাপক নাশকতা শুরু করে। এবং কি হচ্ছে 6 সেপ্টেম্বর কি হলো, পাকিস্তানি কি বাহিনী ভারত নিয়ন্ত্রিত কি কাশ্মীর অঞ্চলে কি সেনা অভিযান শুরু করলে কি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। এবং কি হচ্ছে এরপর ভারতীয় বাহিনী কি যুদ্ধ শুরু থেকে কি ভারতীয় বাহিনী কি প্রাধান্য বিস্তার করে এবং কি এর কি আন্তর্জাতিক সীমানা পেরিয়ে কোথায়, লাহোরে। তাহলে এই যে পাকিস্তানের লাহোর অঞ্চলের দিকে অগ্রসর হলে কি পাকিস্তান চরম হুমকির মুখোমুখি হয়। যখন কি করলো, ভারত যে সৈন্যবাহিনী আছে তারা যখন কি করলো পাকিস্তানের লাহোর অঞ্চলে কি প্রবেশ করা শুরু করলো, তখন কি পাকিস্তান হুমকির মুখে পড়ে যায়। এবং কি হচ্ছে এই চরম দুর্দিনে কি পূর্ব পাকিস্তানের কি সৈন্যরা কি পরম সাহসিকতার সাথে কি যুদ্ধ করে ভারতীয় বাহিনীর কি অগ্রযাত্রা রুখে দেয়। তাহলে এই পূর্ব বাংলার যে তখন তৎকালীন যে কি সৈন্যরা ছিল তারা কি করলো, এই ভারতীয় বাহিনীর সাথে কি একটা সম্মুখ যুদ্ধের সম্মুখীন হয় এবং কি তারা অনেক সৈন্য কি তাদের জীবন দিয়েছিল। এরপর দেখো তাহলে কত, 17 দিন যুদ্ধ হয়। 17 দিন যুদ্ধের পর কত, 23 সেপ্টেম্বর। তাহলে 17 দিন যুদ্ধের পর 23 সেপ্টেম্বর কি যুদ্ধ বন্ধ হয়। তাহলে যদি পরীক্ষা আসে যে কাশ্মীর কি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কতদিন সংগঠিত হয়েছিল বা কতদিন স্থায়ী ছিল, তাহলে কত হবে, 17 দিন। শেষ হয় কত, 23 সেপ্টেম্বর 1965-তে। এর কয়েক মাস পরে কত, 1966 সালের কত, 10 জানুয়ারি কি হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কি অ্যালেক্সেই, তাহলে অ্যালেক্সেই কোসিগিন, যদি নামটা মনে রাখবা যে, তাহলে তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি ছিল, প্রধানমন্ত্রীর নাম ছিল কি অ্যালেক্সেই কোসিগিনে। মধ্যস্থ থেকে উভয় দেশ কি তাসখণ্ডে কোথায়, তাসখণ্ডে এক চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে কি ভারত পাকিস্তান যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। সাইফুল স্যার, আপনার বিসিএস এর টিপস লাগবে? দেখেন এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন আসে। আপনি এখানে অধ্যায়টা ভালোভাবে ক্লাস করেন, বুঝতে পারবেন। আচ্ছা, আপনার বিসিএস হওয়ার আর তো শখ হইলো কেন হঠাৎ করে? কি বিসিএস ফাইল করলে কি হবে, সুন্দর বউ পাবেন? আচ্ছা দেখো তাহলে কি হচ্ছে, তাশখন্ড চুক্তির কি 9টি ধারার কি কোনোটি কাশ্মীর সংক্রান্ত কি কোনো ধারা ছিল না। তাহলে কত ছিল, তাশখন্ডের চুক্তিতে ধারার সংখ্যা ছিল কতটি, 9টা ধারা ছিল। তার এই তাশখন্ডের চুক্তিতে 9টা ধারা ছিল। তাহলে এখন যদি প্রশ্ন আসছে যে কোথায় কি ভারত এবং পাকিস্তানের কি যুদ্ধের কি একটা চুক্তি সম্পাদিত হয় বা পরিসমাপ্তি ঘটে, এটা কোথায়, এই তাশখন্ডে। এখন দেখো তাহলে এই হলো কি ভারত পাকিস্তানের যুদ্ধ গেল, এখন হচ্ছে কত, 66 সাল। তাহলে কত, 66তে কি হয়েছিল, 6 দফা। তাহলে 66-র 6 দফা। তাহলে 6 দফার কারণ কি ছিল, 6 দফার মূল কারণগুলো কি ছিল, যে এটা দেখো সংক্ষেপে আলোচনা করে, এটা সবাই জানো তোমরা, আর বিশেষ করে পড়ার দরকার নেই। তাহলে 6 দফার মূল আলোচনাগুলো কি ছিল, যে 6টা দফা ছিল, সেই 6টা দফার মাধ্যমে কি এই 6টা দফা যদি প্রতিষ্ঠিত হতো কিংবা বাস্তবায়িত হতো, তাহলে কি হতো, এই পুরো পাকিস্তানের যত বৈষম্য নির্বিচার তারপরে কি অত্যাচার অন্যায় ছিল সবকিছু কি দূরীভূত হয়ে যেত এবং কি পূর্ব পাকিস্তান একটা কি পূর্ব পাকিস্তান একটা তাদের কি একটা স্বাধীনতা ফিরে পেত। তাহলে দেখো আমরা এক নজরে একটু কি সেই 6 দফার যে জিনিসগুলো একটু দেখি, যে 6 দফার উত্থাপন ইতিহাসটা একটু দেখে নিই। তাহলে দেখো 6 দফার উত্থাপন দেখো 1966 সালে কথা 5 এবং 6 ফেব্রুয়ারি। তাহলে কত, 5 এবং 6 ফেব্রুয়ারি কোথায়, লাহোরে, পাকিস্তানের লাহোরে কি হলো, বিরোধী দল সমূহকে তাশখন্ড চুক্তির বিরোধিতার এক কনভেনশনে মিলিত হয়। তাহলে দেখো এই যে তাশখন্ড চুক্তি যে বিরোধিতা করলো, এই তাশখন্ড চুক্তিতে কি হলো, যে পাকিস্তান এবং কি ভারতের মধ্যে একটা কি সমঝোতা হয়। সে কি গুলো বিরোধী দল সমূহ কি গুলো এই তাশখন্ডের চুক্তির কি বিরোধিতা করার জন্য কি গুলো একটা সম্মেলন বা কনভেনশনে মিলিত হয়। তাতে জনসংখ্যা কত ছিল, 740 জন সদস্য অংশগ্রহণ করে। তাহলে এই 5 এবং 6 ফেব্রুয়ারি সম্মেলনে কতজন সদস্য অংশগ্রহণ করে, 740 জন। তাহলে 740 জন প্রতি কি সদস্য অংশগ্রহণ করে এবং কি যার বেশিরভাগই ছিল কি ডানপন্থী। তাহলে তারা বেশিরভাগ ছিল ডানপন্থী এবং কি পূর্ব পাকিস্তান থেকে কত, এই সম্মেলনে মাত্র 21 জন প্রতিনিধি অংশ নেয়। এই যে এটা দাগায় রাখে, এটা কিন্তু আসে যে
কি এই 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি যে অধিবেশন হয় সেই অধিবেশনে কি পুরো পাকিস্তানের কতজন সদস্য অংশগ্রহণ করেছিল? তাহলে কত হবে? 21 জন। এবং কি এর মধ্যে কি আওয়ামী লীগ থেকে কতজন এসেছিল? শেখ মুজিবুর রহমান এবং কি তার ওপর কি 4 জন প্রতিনিধি। তাহলে কত হলো? মোট 5 জন এসেছিল। তাহলে 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কি শেখ মুজিবুর রহমান কি করলো? আওয়ামী লীগের প্রতিনিধি নিয়ে কি বিষয় নির্বাচন কমিটির কি সভায় 6 দফাকে প্রস্তাব উত্থাপন করেন, তার সম্মেলনের আলোচনাকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। কিন্তু কি বিষয় নির্বাচনী কমিটির নাম কি ছিল? বিষয় নির্বাচনী কমিটির এই প্রস্তাবকে নাকচ করে দেয় এবং কি পরদিন পশ্চিম পাকিস্তানের কি সকল পত্রিকায় 6 দফার বিবরণ প্রকাশিত হয় এবং কি বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে কি চিহ্নিত করা হয়। ফলে কি হচ্ছে 6 ফেব্রুয়ারি কি বঙ্গবন্ধুকে উত্তর সম্মেলনে কি তার 6 দফা উত্থাপন করলে কি প্রবল হট্টগোলের সৃষ্টি হচ্ছে। তাহলে কি প্রবল একটা হট্টগোলের সৃষ্টি হয়। তারপর কি হচ্ছে উপস্থিত কত 735 জন সদস্যই কি এই প্রস্তাবকে উত্থাপনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং কি সরকার সরাসরি কি তা নাকচ করে দেয়। তাহলে হচ্ছে কি অবস্থা। এরপর কত পরদিন কত 7 ফেব্রুয়ারি 1966 কি ঢাকার সংবাদপত্রগুলোতে গিয়ে দাবিগুলোর কি সারসংক্ষেপ প্রকাশিত হলে কি হচ্ছে আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দের অনেকে কি বিভ্রান্ত হন এবং অনেকে ক্ষুব্ধ হন। তাহলে কেউ কেউ এটার পক্ষ নিয়েছিল, কেউ কেউ কি এটার বিরোধিতা শুরু করে দেয়। কেননা কি 6 দফার দাবি সম্পর্কে কি তারা কিছুই জানতো না। তাহলে কি হচ্ছে তারা কি প্রবীণ নেতৃবৃন্দের আপত্তির ফলে কি হচ্ছে সত্য কি ঢাকার দেয়ালের বাঙালির দাবি 6 দফা, তার নাম কি ছিল? বাঙালির দাবি 6 দফা কি বাঁচার দাবি 6 দফা। তারপর কি 6 দফার মধ্যে কি পূর্ব পাকিস্তানে কি স্বায়ত্তশাসন নিহিত প্রভৃতি স্লোগান দ্বারা কি ভরে ফেলে। তাহলে পত্রিকায় কি এই স্লোগানগুলো ভরে গিয়েছিল। এই তরুণ নেতৃবৃন্দ কি 21শে ফেব্রুয়ারি কি করলো? যে আওয়ামী লীগের ব্যানারে কি এবং কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি নামে আমাদের বাঁচার দাবি 6 দফা নামক কর্মসূচি। তাহলে আমাদের বাঁচার দাবি 6 দফা নামক কর্মসূচিকে শীর্ষক একটা পুস্তিকাকে বিলি করে যাতে 6 দফার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। 13ই মার্চ কি হচ্ছে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় কি এটি পাশ হয়। তাহলে কত 13ই মার্চ এটা পাশ হয়ে গেল। এবং কি হচ্ছে 1966 সালের কি এরপরে দেখো প্রবীণ নেতা কি প্রবীণ আওয়ামী লীগ নেতা কি মাওলানা আব্দুল রশিদ তর্কবাগিস, এই নামটা মনে রাখো। তাহলে আব্দুল রশিদ তর্কবাগিস কি করলো? প্রমুখের বিরোধিতা করেন কি তিনি এটার কি বিরোধিতা করেছিল। এবং কত 1966 সালের কত 18 থেকে কত 19 মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন বসে। এই সময় কি হচ্ছে এই সময় মাওলানা কি হচ্ছে আব্দুর রশিদ তর্কবাগিস কি করলেন? তিনি আওয়ামী লীগের কি সভাপতি ছিলেন। তিনি কি 6 দফার বিরোধিতা করে কি সভাস্থল ত্যাগ করে যান। তাহলে হচ্ছে কি 6 দফার অবস্থা। এখন দেখো তাহলে 6 দফাটা এইভাবে কি শুরু হয়ে গেল। এখন হচ্ছে 6 দফার যে মূল পয়েন্টগুলো ছিল সেই 6টা দফাগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। তাহলে দেখো প্রথম যে দফাটা ছিল দেখো সেটার নাম কি ছিল? শাসনতান্ত্রিক কাঠামো বা রাষ্ট্রীয় প্রকৃতি, মানে কি রাষ্ট্রের প্রকৃতিটা কেমন হবে সেই সম্পর্কে কি প্রথম ধারায় বা প্রথম দফায় আলোচনা করা হচ্ছে। সেটা কেমন হবে? একটা কি স্বাধীন দেখো এটার কি হবে কাঠামো এমন হতে হবে কি যে পাকিস্তান হবে কি ফেডারেশন ভিত্তিক কি রাষ্ট্রের সঙ্গে এবং কি এর ভিত্তি হবে কি লাহোর প্রস্তাব, অর্থাৎ কি একটা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা গঠন করা হবে। আইন পরিষদের ক্ষমতা হবে কি সার্বভৌম এবং কি এই পরিষদকে নির্বাচিত হবে কি সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জনগণের সরাসরি ভোটে, অর্থাৎ কি জনগণের সরাসরি ভোটের মাধ্যমে কি এই পরিষদটা গঠিত হবে। তারপরে কি প্রস্তাব দুই নম্বর দফা কি ছিল? কেন্দ্রীয় সরকারের কি ক্ষমতা। তাহলে কেন্দ্রীয় ফেডারেশন সরকারের ক্ষমতা কি কেবল দুইটি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে। সেটা কি কি একটা হচ্ছে দেশ রক্ষা, আরেকটা কি দেশ রক্ষা এবং বৈদেশিক নীতি। তাহলে দেশ রক্ষা এবং বৈদেশিক নীতি কার হাতে থাকবে? কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। এটা কিন্তু পরীক্ষা আসে যে কেন্দ্রীয় সরকারের হাতে কোন কোন ক্ষমতা থাকে, সেটা কি দেশ রক্ষা এবং বৈদেশিক নীতি। আর অবশিষ্ট সকল বিষয় অঙ্গরাজ্যগুলোর ক্ষমতা থাকবে নিরঙ্কুশ। তাহলে বাকি বিষয়গুলো থাকবে কি অঙ্গরাজ্যের উপর। 3 নম্বর প্রস্তাবনা কি ছিল? মুদ্রা বিষয়ক। 3 নম্বর কি মুদ্রা এবং অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে যে 6 দফার 3 নম্বর দফায় কি কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে কি মুদ্রা এবং কি অর্থ ব্যবস্থা নিয়ে। তাহলে এটা কিন্তু এমসিকিউতে দিয়ে রাখে যে মুদ্রা এবং অর্থ ব্যবস্থা 6 দফায় কোন দফাতে আলোচনা করা হয়েছে। তাহলে 3 নম্বর দফায় এই দফাটা কি হচ্ছে যে কি দুইটা নীতি ছিল। একটা কি সমগ্র দেশের জন্য কি একটা একই ধরনের মুদ্রা থাকবে, অর্থাৎ কি সমগ্র দেশের জন্য অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জন্য একই ধরনের মুদ্রা থাকবে। অথবা কি হবে? অথবা কি বিনিময়ের নিয়মে কি সমগ্র দেশের জন্য কি একটি মুদ্রা চালু হবে, অথবা কি পৃথক দুইটা মুদ্রা চালু হবে যেগুলো কি কি সম্পূর্ণভাবে কি করা যাবে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে। তবে কি সেক্ষেত্রে কি শাসনতন্ত্রকে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে করে কি পূর্ব পাকিস্তান থেকে কি পশ্চিম পাকিস্তানের মূলধন পাচারের কি পথ বন্ধ হয়ে যায়। এটা ছিল কি মুদ্রার নীতি।
এবং কি হচ্ছে যে পাকিস্তানের জন্য কি পৃথক ব্যাংকিং রিজার্ভের কি পত্তন করতে হবে এবং কি পূর্ব পাকিস্তানের জন্য কি পৃথক আর্থিক এবং অর্থ বিষয়ক নীতি প্রবর্তন করতে হবে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের জন্য আলাদা ব্যাংক ব্যবস্থা করতে হবে এবং কি পশ্চিম পাকিস্তানের জন্য আলাদা একটা ব্যাংক ব্যবস্থা তৈরি করতে হবে। আর 4 নম্বরে দফায় কি ছিল যে রাজস্ব, কর এবং কি শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। তাহলে প্রত্যেকটা দফা কিন্তু মুখস্থ রাখতে হবে যে কোন দফায় কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তাহলে প্রস্তাব 4 কি রাজস্ব, কর এবং কি শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, অর্থাৎ কি রাজস্ব, কর এবং শুল্ক বিষয়ে যে ক্ষমতাগুলো আছে সবগুলো কি 4 নম্বরে আলোচনা করা হচ্ছে। সেগুলো কিছু ফেডারেশন অঙ্গরাজ্যগুলোর কি কর বা শুল্ক কি ধার্যের ব্যাপারে কি সার্বভৌম ক্ষমতা থাকবে এবং কি করবে কেন্দ্র সরকারের কি কোনরূপ কর কার্যের কি ক্ষমতা থাকবে না। তাহলে কেন্দ্রীয় সরকারের হাতে কি এই কর ধার্যকরণের কি কোনো ক্ষমতা থাকবে না, থাকবে কার হাতে? অঞ্চলগুলোর হাতে, অর্থাৎ অঙ্গরাজ্যগুলোর উপর কি এই জিনিসগুলো এটার দায়ভার থাকবে বা রাজস্ব আদায়ের কি একটা অংশ কি কি এই জিনিসটা থাকবে। তাহলে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য কি করবে এই অঙ্গরাজ্যগুলো কি করবে এই কেন্দ্রীয় সরকারকে প্রাপ্য হবে। অঙ্গরাজ্যগুলোর সব রকম কি কর আদায় করার ক্ষমতা থাকবে এবং কি শতকরা এ হারে কি আদায়কৃত অংশ নিয়ে কি কেন্দ্রীয় সরকারের কি তহবিল গঠিত হবে। তাহলে অঙ্গরাজ্যগুলো কি রাজস্বগুলো গ্রহণ করবে, আদায় করবে এবং কি একটা নির্দিষ্ট একটা অংশ তারা কেন্দ্রকে প্রদান করবে। 5 নম্বরে দেখো 5 নম্বরে কি বলছে যে বৈদেশিক বাণিজ্য বিষয়ক কি ক্ষমতা। তাহলে 5 নম্বর দফার আলোচনা কি বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। তাহলে সেটাগুলো কি যে ফেডারেশনভুক্ত কি প্রতিটি রাষ্ট্রের কি বহির্বাণিজ্যের কি পৃথক হিসাব রক্ষা করতে হবে, অর্থাৎ কি সবগুলোর কি ফেডারেশনভুক্ত সবগুলো প্রতিটি রাষ্ট্রের কি বহির্বাণিজ্যের পৃথক একটা হিসাব থাকবে। তারপর কি থাকবে বহির্বাণিজ্যের কি মাধ্যমে কি অর্জিত বৈদেশিক মুদ্রা কি অঙ্গরাজ্যগুলোর কি এখতিয়ারের অধীন থাকবে, অর্থাৎ এই যে বৈদেশিক মুদ্রাগুলো যে অর্জন করবে সেগুলো কি অঙ্গরাজ্য ভিত্তিক জমা থাকবে। এবং কি হচ্ছে কেন্দ্রের জন্য কি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার কি চাহিদার সমান হারে অথবা সর্বসম্মতি হারে অঙ্গরাজ্যগুলোই মিটাবে। তার মানে কি অঙ্গরাজ্যগুলো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কি করবে কেন্দ্রীয় সরকারকে প্রদান করবে বৈদেশিক মুদ্রার। এবং কি অঙ্গরাজ্যগুলোর মধ্যে কি দেশজ দ্রব্যদের চলাচলের ক্ষেত্রে কি শুল্ক বা কর কি কোনো বাধা নিষেধ থাকবে না। এবং কি হচ্ছে শাসনতান্ত্রিক অঙ্গরাজ্যগুলোকে কি বিদেশিদের কি নিজ নিজ বাণিজ্য প্রতিনিধি প্রেরণ এবং কি স্বস্বার্থে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে। তাহলে এগুলো ছিল কি বৈদেশিক নীতি, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। আর 6 নম্বর দফা কি বলা ছিল যে আঞ্চলিক বাহিনী গঠন, অর্থাৎ একটা বাহিনী গঠন করা হবে সেটাকে আঞ্চলিক বাহিনী হবে। সেটা কেমন? যে আঞ্চলিক সংহতি এবং কি শাসনতন্ত্র রক্ষার জন্য কি শাসনতন্ত্রে অঙ্গরাজ্যগুলো কি স্বীয় কর্তৃত্ব স্বাধীনকে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনীকে গঠন করার বা রাখার কি ক্ষমতা দিতে হবে, অর্থাৎ এই অঙ্গরাজ্যগুলোকে কি স্বাধীন রাখার জন্য কিংবা কি বিশৃঙ্খলা দূর করার জন্য কি একটা আধা সামরিক বাহিনী গঠন করা হবে যারা কি করবে এই অঙ্গরাজ্যগুলো রক্ষা করবে। তাহলে এই ছিল কি মোট 6টা দফা। তাহলে 6টা দফা অবশ্যই কি মুখস্থ রাখতে হবে যে কোন কয় দফা কত দফায় কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছিল। এরপরে কি 6 দফার প্রচারণা, অর্থাৎ 6 দফাটা কিভাবে প্রচারণা হলো সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। যে দেখো এগুলো একটু পড়লে বুঝতে পারবে, এখানে ওইরকম তথ্য নাই। দেখো কি বলছে 66 সালে কত 20 মার্চ থেকে কি 8 মে পর্যন্ত কি 50 দিনে কি 32টি জনসভাকে ভাষণ দিয়ে কি 6 দফা ব্যাখ্যা করেন। তাহলে শেখ মুজিবুর রহমান কি করলো যে 20 থেকে 8 মে 20 মার্চ থেকে কত 8 মে কি করলো 50 দিনে কত দিন 50 দিনে কি 32টি জনসভায় ভাষণ দিয়ে কি 6 দফা প্রচারণা করেন। প্রশ্ন আসতে পারে যে বঙ্গবন্ধু কত দিনে অথবা অর্থাৎ কি অথবা কি কতটি জনসভায় কি ভাষণ দিয়ে 6 দফাকে ব্যাখ্যা করেন। তাহলে কত হবে 32টি জনসভায় 50 দিনে। এরপর কি হচ্ছে যে 9 মে কি 9 মে 1966 সালে কি হচ্ছে বঙ্গবন্ধুকে দেশ রক্ষা আইনে কি গ্রেফতার করা হলে কি 10 মের মধ্যে কি তার দলের প্রায় কত 3500 জন বা 3500 জন কি করলো নেতাকর্মীকে গ্রেফতার হলে কি 6 দফার আন্দোলন কি থেমে থাকেনি। তাহলে বঙ্গবন্ধুকে জেলে নিয়ে যাওয়ার কত সালে 9 মে 1966 সালে কি এই দেশ রক্ষা আইনে কি গ্রেফতার করা হয়। হ্যাঁ এখানে কিছু নাই। তারপর কি হচ্ছে যে দেখো 7ই জুন কি এই যে 7ই জুন 6 দফা দাবির পক্ষে কি দেশব্যাপী কি তীব্র গণ আন্দোলনের সূচনা হয় এবং কি দিনে কি আওয়ামী লীগের ঢাকা হরতালে ঢাকা টঙ্গী এবং নারায়ণগঞ্জ পুলিশ এবং কি ইপিআর গুলিতে কি মনু মিয়া কে মারা যায় মনু মিয়া, তারপরে কি শফিক, শামসুল হক, মুজিবুল হক সহ কত মোট 11 জন বাঙালি কি শহীদ হয়। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কি যে 6 দফা দিবস কত সালে 6 দফা দিবস কত তারিখ 7ই জুন। 7ই জুন হচ্ছে কি 6 দফা দিবস। তাহলে 6 দফা দিবস হচ্ছে কত 7ই জুন। মারা যায় কতজন শহীদ হয় 11 জন বাঙালি কি শহীদ হয়েছিল এই 7ই জুনে। এই জন্য 7ই জুন হচ্ছে কি 6 দফা দিবস। 6 দফার প্রতিক্রিয়া কি আইয়ুব খান। তাহলে আইয়ুব খান কি করলো এই 6 দফার একটা প্রতিক্রিয়া হয়েছিল তার মধ্যে সেটা কি যে 7 ফেব্রুয়ারি কি 7 ফেব্রুয়ারি কি পশ্চিম পাকিস্তানে কি সকল পত্রিকাকে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন বলে কি অভিযুক্ত করে। প্রেসিডেন্ট আইয়ুব খান কি করলেন এটিকে হিন্দু আধিপত্যবাদীকে যুক্ত বাংলা গঠনের কি ষড়যন্ত্র বলে অভিহিত করেন।
এবং কি করছেন যে তিনি কি যখন কি 67 সালে কি পূর্ব পাকিস্তান সফর করেন তখন কি স্ববিরোধী বক্তব্য রাখেন। তিনি কি বলেন 67 সালে যখন পূর্ব পাকিস্তানে আসলেন তখন কি এই 6 দফার বিরুদ্ধে তিনি বক্তব্য প্রদান করেন। এবং কি 67 সালের কত মার্চ থেকে আইয়ুব খানকে ময়মনসিংহ অনুষ্ঠিত এক জনসভায় বলেন কি বর্তমান সরকারের কি আমলে পূর্ব পাকিস্তান কি ছিল, পূর্ব স্বায়ত্তশাসন ভোগ করেছে, কেন্দ্র সরকারের এখন শুধু কি গভর্নিং নিয়োগ ছাড়া কি প্রদেশের আর কিছু নিয়ন্ত্রণ করছে না। তাহলে কি তিনি এই 6 দফার বিরুদ্ধে কি কিছু মতামত পোষণ করলেন। এই যে দেখো এখানে আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত 6 দফার একটা চার্ট দেওয়া আছে, মানে 6টা দফা দেওয়া আছে। তাহলে 1 নম্বর কি গঠনতান্ত্রিক শাসনতান্ত্রিক কাঠামো, 2 নম্বরে কি আছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বিষয়ক দেশ রক্ষা এবং কি পররাষ্ট্র, এই দুটো হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। 3 নম্বর দফা কি ছিল মুদ্রা বিষয়ক, 4র্থ দফা কি রাজস্ব সংক্রান্ত, 5ম হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য, আর 6ষ্ঠ দফা কি আঞ্চলিক সেনাবাহিনী। তাহলে 6টা দফা অবশ্যই কি পয়েন্ট আকারে মুখস্থ রাখতে হবে পরীক্ষার জন্য, এগুলো কিন্তু আসবে। তারপরে কি 6 দফার গুরুত্ব, তাহলে গুরুত্বগুলো কি ছিল যে শোষণ পরিসমাপ্তির কি প্রতিশ্রুতি হবে, তারপরে কি বাঙালি জাতীয়তাবাদের কি বহিঃপ্রকাশ ঘটবে, তারপরে কি সত্যিকারের কি গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি, তারপরে কি জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা হবে। এরপর কি হচ্ছে আওয়ামী লীগের কি জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, স্বাধীনতার বীজ বপন হবে এবং কি শত্রু নির্বাচনের প্রভাব। তাহলে এই জিনিসগুলো কি ছিল 6 দফা এই বিষয়গুলো থেকে প্রভাব বিস্তার করেছিল। এখন দেখো 6 দফাকে ম্যাগনা কার্টা বলার যৌক্তিকতা। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে কোনটিকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়, তাহলে কি এই 6 দফাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। তাহলে এখন ম্যাগনা কার্টাটা বলতে আমরা কি বুঝি, তাহলে ম্যাগনা কার্টা হলো কি ব্রিটেনের রাজা কর্তৃক কি জনগণকে মৌলিক অধিকার প্রদানের কি এক প্রতিশ্রুতি। তাহলে ব্রিটেনের রাজা কর্তৃক কি তার জনগণকে মৌলিক অধিকার দেওয়ার যে একটা প্রতিশ্রুতি ছিল সেটাকে কি বলা হচ্ছে ম্যাগনা কার্টা বলা হচ্ছে। সেটা কত সালে 1215 সালে কি ইংল্যান্ডের রাজা কি জন, তাহলে তখনকার রাজার নাম কি ছিল জন, একগুচ্ছকে নাগরিক অধিকার জনগণকে কি প্রদান করেন এবং কি যা জনগণের স্বাভাবিক কি শোষণহীন সমাজে কি বেড়ে ওঠার জন্য কি রক্ষা কবচ ছিল। ঠিক তেমনই কি 6 দফার মধ্যে অর্থনীতি রাজনীতি নিরাপত্তার কি প্রভৃতি বিষয়ে পাকিস্তানের উভয়াংশের কি জনগণের সমান একটা কি ছিল সুযোগ নিশ্চিত করার কি প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। এই জন্য কি হচ্ছে এবং কি হচ্ছে 6 দফা বাস্তবায়িত হলে কি বিগত 19 বছরের অর্থাৎ কি এই যে 66 সাল থেকে কত 47 থেকে 66 বিগত 19 বছরে কি একটা কি হচ্ছিল একটা শোষিত হচ্ছিল তার থেকে কি মুক্তি পেত কে পূর্ব পাকিস্তান একটা মুক্তি পেত। এই জন্য কি করা হচ্ছে যেহেতু এই 6 দফা কি পূর্ব পাকিস্তানের জন্য কি মুক্তির একটা পথ ছিল, সেই জন্য কি করা হচ্ছে এটাকে এই ঐতিহাসিক ম্যাগনা কার্টার সাথে কি তুলনা করা হচ্ছে, এই জন্য কি এটাকে ম্যাগনা কার্টা হিসাবে বলা হয়। এখন দেখো এরপর হচ্ছে কি ঐতিহাসিক আগরতলা মামলা। তাহলে আগরতলা মামলাটা হয়েছিল কতজনের বিরুদ্ধে, আগরতলা মামলার আসামি ছিল কত বঙ্গবন্ধু সহ মোট 35 জন। তাহলে বঙ্গবন্ধু সহ মোট 35 জনের বিরুদ্ধে কি আগরতলা মামলা করা হয়েছিল। তাহলে কি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কি ইতিহাসে কি 1968 সালের কি আগরতলা মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আগরতলা মামলাটা হয়েছিল কত সালে 1968 সালে। এখন দেখো এটার কারণটা কি আমরা একটু দেখে নেই। এখন দেখো এই আগরতলা মামলার জন্য কি করা হলো যে 1968 সালের কত 6 জানুয়ারি কি পাকিস্তান সরকার কি ঘোষণা করে যে কি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কি একটি ষড়যন্ত্র উদ্ঘাটন করা হয়েছে এবং কি এর সাথে কি জড়িত থাকার অপরাধে কি 2 জন আওয়ামী লীগ নেতা 2 জন সরকারি কর্মকর্তা সহ কত মোট 28 জনকে কি গ্রেফতার করা হয়। তাহলে মোট কতজন ছিল, মোট 35 জনকে গ্রেফতার করা হয়েছিল। প্রধান আসামি ছিল কে বঙ্গবন্ধু। তাহলে দেখো কত সালে 1968 সালের 6 জানুয়ারি কি এ পাকিস্তান সরকার কি করলো যে কি করলো পূর্ব পাকিস্তানে কিছু জনগণ কি করছে, কিছু লোক পশ্চিম কি ভারতের সাথে হাত মিলিয়ে কি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে, এই জন্য কি তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কি একটা মামলা দেয় এবং কি 1966 সালের 6 জানুয়ারি কি করলো এই 35 জনকে গ্রেফতার করা হয়। এরপর কত 1968 সালের 18 জানুয়ারি কি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি প্রধান আসামি করে কি 35 জনের বিরুদ্ধে কি হচ্ছে সামরিক এবং কি বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে কি আগরতলা মামলা নামে কি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়। আগরতলা মামলা নামে কি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে কি এই মর্মে অভিযোগ করা হয়েছিল কি তারা ভারতের সক্রিয় সহযোগিতাকে অস্ত্র এবং কি অর্থ নিয়ে কি পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এটা ছিল কি এই আগরতলা মামলার মূল ঘটনা। এরপর কত শেখ মুজিবুর রহমানকে কি করলো 17 জানুয়ারি মুক্তি দিয়ে কি 18 জানুয়ারি কি 1968 সালে নতুন রাষ্ট্রদ্রোহী মামলাকে গ্রেফতার করা হয়। ইতিপূর্বে কি 7 জানুয়ারি কি দৈনিক পাকিস্তান নাম পত্রিকায় কি সরকারি বরাদ্দ কি দিয়ে কি এই বলে কি সংবাদ প্রকাশিত হয়েছিল। এখন দেখো এই মামলা কি হয়েছে, এই মামলার পরবর্তী যাদের অভিযুক্ত করা হয় তারা হলেন কি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে কি হচ্ছে জওহরলাল নেহরু, সেক্রেটারি জহুরুল হক, তারপরে কি ক্যাপ্টেন শওকত আলী মিয়া, সার্জেন্ট আব্দুল জলিল, লেফটেন্যান্ট আব্দুর রউফ আর কি মাহবুবুল্লাহ এবং কি নূর মোহাম্মদ।
এদেরকে মানে কি এদেরকে কি করেছে, অপরাধী হিসেবে কি তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এরপর কি হচ্ছে, গ্রেপ্তারকৃতদেরকে বিশেষ সামরিক ট্রাইব্যুনালকে বিচার করার ব্যবস্থা করা হয়। তো এই যে দেখো 22 জানুয়ারি 1968 সালে কি হচ্ছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদকে এক জরুরি সভাকে মিলিত হয়ে বঙ্গবন্ধুকে আত্মপক্ষ সমর্থনকে সচেতনের জন্য গোপন বিচারের পরিবর্তে প্রকাশ্য বিচারের দাবি জানায়। তাহলে কি হচ্ছে, কত সালে 22 জানুয়ারি 1968 সালে কি প্রকাশ্য বিচারের কি একটা দাবি জানানো হয়। আগরতলা মামলা কি ষড়যন্ত্র মামলা নামে অভিহিত করা হলে কি এটা বোঝানোর জন্য কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি অন্যান্যকে ভারতের মাটি থেকে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এটা বোঝানোর চেষ্টা। তাহলে হচ্ছে কি আগরতলা মামলার কাহিনী। এরপর দেখো 1968 সালের 19 জুন কি দেশি বিদেশি সাংবাদিক কি টেলিভিশনকারী সমন্বয় কি কড়া নিরাপত্তার ব্যবস্থা কি কুর্মিটোলা সেনানিবাসে, কোথায়, কুর্মিটোলা সেনানিবাস, এটা মনে রাখো, কুর্মিটোলা সেনানিবাসে কি করা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি বিচার কার্য শুরু হয়। তাহলে বিচার কার্য শুরু হয় কত তারিখে, 68 সালের 19 জুন। তাহলে আগরতলা মামলার বিচার কার্য শুরু হয় 1968 সালের 19 জুন বিচার কার্য শুরু হয় কোথায়, কুর্মিটোলা সেনানিবাসে। এই মামলার নাম কি ছিল, রাষ্ট্র বনাম, এই যে নামটা মনে রাখো, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। পরীক্ষায় প্রশ্ন আসে আগরতলা মামলার অপর নাম কি, বা আগরতলা মামলার নাম কি ছিল, যে কি বঙ্গবন্ধু শেখ মুজিব, রাষ্ট্র বনাম কি শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য, এটা হচ্ছে কি আগরতলা মামলার নাম। একই দিনে কি সার্জন জহুরুল হকের বিরুদ্ধে আরেকটি চার্জশিট প্রদান করা হয়েছিল। এখন দেখো ঐতিহাসিক আগরতলা মামলা কি যেসব দলিল দাখিল করা হয়েছিল সেই দলিলগুলো কি কি দেখো। এক নম্বর কি আলো এবং কি এম ছদ্মনামে কি লেখা বেশ কিছু চিঠি ছিল, আলো এবং এম নামে। বাংলাদেশ বেতার বাণী এবং কি বেঙ্গল এয়ারফোর্স শব্দবিশিষ্ট কি কয়েক টুকরো কাগজ ছিল। তারপরে কি পূর্ব পাকিস্তানে কি ভাঁজ করা একটি মানচিত্র ছিল। তারপরে কি নওয়াব আলী নামে কি একজন মোটর চালকের কি চারিত্রিক সনদ। তারপরে কি ঢাকা দাউদকান্দি কি ফেরিঘাটের লগ বই। তারপরে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি ব্যাংক অ্যাকাউন্টের হিসাব নিকেশ এবং কি সাক্ষীদের নামের কি তালিকা সহ কি 200টা দলিল ছিল। এই চার্জশিটের মাধ্যমে এগুলো যুক্ত করা হয়েছিল। তাহলে এই ছিল কি 1968 সালের কি আগরতলা মামলার ঘটনা। এরপর হচ্ছে কত 69 গণ অভ্যুত্থান। তাহলে 1969 গণ অভ্যুত্থান। এখন দেখো কত 11 দফা ঘোষণার পর কি ছাত্র আন্দোলন কি তুঙ্গে ওঠে। তাহলে ছাত্ররা কি করেছিল, 11 দফা দাবি করেছিল, ঘোষণা করেছিল এবং কি 1969 সালে কত 17 এবং কি 18 জানুয়ারি কি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারও কি 144 ধারা কি জারি করে রাখে। গণ অভ্যুত্থানে কি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকা। তাহলে দেখো এই গণ আন্দোলনে 1969 সালের যে কি গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে কি এই গণ অভ্যুত্থানে কি মাওলানা আব্দুল হামিদ খানের ভাষণের কি গুরুত্ব। তিনি কি করলেন যে দেখো 69 ছাত্ররা যখন কি 11 দফা নিয়ে কি গণ আন্দোলন ঝাঁপিয়ে পড়ে তখন কি তিনি জুলুম প্রতিরোধ দিবস পালনের জন্য কি ঢাকার পল্টন ময়দানে কি এক জনসভার আয়োজন করেন। তাহলে তিনি কি করলেন যে জুলুম প্রতিরোধ দিবস নামে কি একটা দিবস পালনের জন্য কি করলেন, ঢাকার পল্টন ময়দানে একটা সমাবেশ কি আয়োজন করলেন। এতে কি আন্দোলনরত কি প্রায় সকল দলকে অংশগ্রহণ করে এবং কি সবার সমাবেশে কি আওয়ামী লীগ পার্টি, পূর্ব পাকিস্তানের শ্রমিক ফেডারেশন, তারপরে কি পূর্ব পাকিস্তানের কৃষি সমিতির নেতৃবৃন্দ কি গভর্নর হাউস ঘেরাও করতে কি গেলে কি পুলিশের গুলিতে বহু কি হতাহত হচ্ছে। এর প্রতিবাদে কি মাওলানা ভাসানী কি হলো ঢাকা শহরে কি হরতাল আহ্বান করলেন। তার অংশগ্রহণের ফলে কি সরকার বিরোধী আন্দোলন কি তীব্র আকার ধারণ করে। তাহলে এই মাওলানা ভাসানীর মাধ্যমে কি উদ্যোগে কি হলো, পূর্ব পাকিস্তানের লোকজন কি করলো, সরকার বিরোধী একটা আন্দোলন শুরু করলো। এবং কি হচ্ছে তারপর কত 1897 সালে কি আসাম গমন করলে কি মাওলানা হামিদ খান ভাসানী কি তিনি কত 1907 থেকে 9 সময়কালে কি যুক্ত প্রতিষ্ঠানে কি দেওবন্দে শিক্ষা গ্রহণ করেন। তার কি জীবন কাহিনী বলা হচ্ছে এখানে। এই জীবন কাহিনীগুলো একটু পড়বা, জীবন কাহিনীগুলোতে কিছু নাই। তারপর কত 1954 সালে তিনি কি করলেন, বার্লিন যাত্রা করেন এবং কি হচ্ছে স্টকহোমে বিশ্ব শান্তি সম্মেলনে কি যোগদান দেন। তাহলে হচ্ছিল কি ভাসানীর জীবন কাহিনী। ভাসানীর জীবন কাহিনীটা একটু দেখে নিবা, ভাসানীর জীবন কাহিনীটা একটু পড়বা। তাহলে তার প্রভাব কি ছিল, তিনি 69 গণ অভ্যুত্থানে কি একটা বিশেষ ভূমিকা পালন করেছিলেন, তার মাধ্যমে শুরু হয়েছিল। পাকিস্তানের পররাষ্ট্রনীতির প্রশ্নে কি সোহরাওয়ার্দীদের সঙ্গে কি মতান্তর হলে কি তিনি 57 সালে কি করলেন না ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করেন এবং কি ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি এনএপি ন্যাপ গঠন করেন। তাহলে তিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে গেল কত সালে, 1957 সালে বের হয়ে গিয়ে কি করলো, তিনি ন্যাপ গঠন করেন। এর সভাপতি কি নির্বাচিত হন।
63 সালে চীনের বিপ্লব দিবসে কি উৎসবে কি যোগ দেওয়ার জন্য কি তিনি চীন যাত্রা করেন এবং কি মাও সেতুং এবং কি চৌ এন লাইয়ের সাথে কি সাক্ষাৎ করেন এবং কি 67 সালে কি ন্যাপ দ্বিখণ্ডিত হলে কি চীনপন্থী ন্যাপের নেতৃত্ব গ্রহণ করেন। অজানা কারণে তিনি কত 1970 নির্বাচনে কি বর্জন করেন, তাহলে তিনি নির্বাচন বর্জন করেছিলেন 70 নির্বাচন। তার লিখিত দুটো কি পুস্তকের নাম, একটা হচ্ছে কি দেশের সমস্যা আর একটা কি আর একটা হচ্ছে সমাধান। তাহলে দুইটা জিনিস মনে রাখবা, দেশের সমস্যা ও সমাধান এবং কি মাও সেতুং এর দেশে। তাহলে তিনি যখন গেলেন চীনে, চীনে কি করলেন দুইটা গ্রন্থ লিখছিলেন, একটা হচ্ছে কি দেশের সমস্যা এবং সমাধান 62 সালে এবং কি 1963 সালে কি মাও সেতুং এর দেশে। এরপর দেখো ছাত্র সংগ্রাম পরিষদ, তাহলে ছাত্র সংগ্রাম পরিষদ নামে একটা পরিষদ গঠন করা হয়েছিল, সেটা কি যে দেখো কত স্বাধীনতার ইতিহাসে 1969 সালে কি জানুয়ারিতে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন কি এক যুগান্তরের ঘটনা। 68 সালে কত অক্টোবরের নিষিদ্ধ ঘোষিত কি কমিউনিস্ট পার্টির কংগ্রেসের সিদ্ধান্ত হয় যে কি আইব বিরোধী আন্দোলন করতে গিয়ে ছাত্র দলকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে আইব খানের বিরুদ্ধে কি আন্দোলন করতে গেলে একটা ছাত্র দল বা একটা কি ছাত্র সংসদ গঠন করার দরকার। এই সময় কি ছাত্র ইউনিয়নকে মেনন এবং ছাত্র ইউনিয়নকে মতিয়াব উভয় গ্রুপের মধ্যে কি কমিউনিস্ট পার্টির কি ব্যাপক সমর্থন ছিল। এরপর কি ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং কি আওয়ামী লীগের গঠনতন্ত্রকে অনেক প্রগতিশীল পরিবর্তন আনা হয়। কত দেখো 1969 সালে কি 4 জানুয়ারি কি হলো এই উভয় ছাত্র সংগঠন অর্থাৎ কি মেনন এবং মতিয়া এই দুইটা সংগঠন কি করলো ডাকসুর সমন্বয়ে কি করলো ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। তাহলে এই মেনন এবং মতিয়া কি করলো 1969 সালে 4 জানুয়ারি 4 জানুয়ারি কি করলো এবং ডাকসুর সমন্বয়ে কি করছে ছাত্র সংগ্রাম পরিষদ অর্থাৎ কি স্টুডেন্ট অ্যাকশন কমিটি এসএসসি গঠন করে। একই দিনে কি ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কি 11 দফা ঘোষণা করা হয়। তাহলে এই ছাত্র সংগ্রাম পরিষদ কি এই 11 দফা ঘোষণা করে। এখন দেখো এই 11 দফার বিষয় দেখো আসাদুজ্জামান আসাদ এবং কি অন্যান্য আসাদুজ্জামান ছাত্র নেতা কি শহীদ আসাদুজ্জামান আসাদকে বাংলা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বলম। তার মৃত্যুর মধ্যে থেকে 69 ছাত্রদেরকে 11 দফা গণ আন্দোলনের রূপ গ্রহণ করে। তাহলে এই 11 দফার যে কাজ ছিল এখানে দেখো 69 কি হচ্ছে আসাদুজ্জামানের মৃত্যুর ফলে অর্থাৎ কি তাকে যে হত্যা করা হলো তার এই হত্যার মাধ্যমে কি হচ্ছে 11 দফা গণ আন্দোলনে কি রূপ গ্রহণ করে এবং কি অবশেষে তাকে গণ অভ্যুত্থানের রূপ নেয়। তাহলে এই 11 দফার পরে কি হচ্ছে 11 দফার রূপটাই কি হচ্ছে এই 69 গণ আন্দোলন অর্থাৎ কি গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। তাহলে তিনি কি তার জীবন কাহিনী বলছে শিবপুরের কি ধুনিয়া গ্রামে কত 1942 সালে কি জন্মগ্রহণ করেন। আসাদের নামে কি তিনি ব্যাপকভাবে পরিচিত। 60 সালে কি শিবপুর হাই স্কুলে কি তিনি মাধ্যমিক এবং 63 সালে কি সিলেট এমসি কলেজ থেকে কি আইএ এবং 66 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ইতিহাস বিভাগ থেকে কি বিএ পাস করে এবং কি 67 সালে এমএ পাস করেন। তাহলে তিনি কোথাকার ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। তাহলে আসাদুজ্জামান কি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিল। তারপর এগুলো একটু পড়বা জীবন কাহিনীতে। তাহলে এটু পড়ে নিয়ে এখন দেখো 1969 সালে কত 20 জানুয়ারি কি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কি করলো ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন চত্বরে কি করলো ছাত্র সভা আহ্বান করলো কি পুলিশ কি 144 ধারা জারি করে এবং কি ছাত্ররা 144 ধারা কি ভঙ্গ করে কি মিছিল যোগে কি চানখারপুলের দিকে কি অগ্রসর হলে কি ছাত্র পুলিশ কি সংঘর্ষ বাধে। ঢাকা মেডিকেল কলেজের অধীনে পুলিশের গুলি থেকে আমাদের কি আসাদের কি বক্ষ বিদীর্ণ হয় এবং কি বেলা 2টার দিকে কি হচ্ছে তিনি মারা যান। তাহলে এই আসাদের মৃত্যুর ফলে কি হচ্ছে 11 দফার রূপটা কি হচ্ছে গণ আন্দোলনের রূপ না যা কি এই আইব খানের বিরুদ্ধে কি আইব খানের বিরুদ্ধে এই ছাত্ররা কি করলো 11 দফার যে দফা ছিল সেটা কি হলো একটা গণ আন্দোলন অর্থাৎ কি কি গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। এখন দেখো তাহলে 69 গণ অভ্যুত্থান গেল, এরপর কত 70 নির্বাচন। এখন হচ্ছে 1970 কত নির্বাচন। এখন দেখো 1970 সালে নির্বাচন ছিল কি সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত ঐক্যবদ্ধ পাকিস্তানের কি প্রথম এবং শেষ নির্বাচন। তাহলে এটা ছিল কি পাকিস্তানের প্রথম এবং শেষ নির্বাচন এবং কি 1969 সালে কি গণ অভ্যুত্থান পরবর্তী গোল টেবিল আলোচনা কি ব্যর্থ হলে কি জনতা চাপে আইব খান কি করলেন তিনি কি করলেন এই জনগণের কাছে কি ক্ষমতা হস্তান্তর করে কি পদত্যাগ করেন। 1969 সালে কত 26 মার্চ কি এক বেতার ভাষণে কি ইয়াহিয়া খান কি সম্ভাব্য স্বল্পতম কি সময়ের মধ্যে কি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে কি জনপ্রতিনিধির নিকট কি ক্ষমতা হস্তান্তরের একটা ঘোষণা দেয় বা প্রতিশ্রুতি ব্যক্ত করে। সে মোতাবেক কি 28 মার্চ কি করলো এক বেতার ভাষণে কি তিনি নির্বাচনের জন্য আইনগত কাঠামো আদেশ ঘোষণা করেন। 5 অক্টোবর কি জাতীয় পরিষদ এবং কি 22 অক্টোবর প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ কি ঘোষিত হয়। কিন্তু কি পূর্ব পাকিস্তান এবং কি ভয়াবহ বন্যা দেখা দিলে কি নির্বাচনের তারিখ পিছিয়ে কত 7 ডিসেম্বর জাতীয় পরিষদের নির্বাচন এবং কি 17 ডিসেম্বর
প্রাদেশিক পরিষদের নির্বাচন নতুন তারিখ ঘোষণা করা হয়। পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রাদেশিক পরিষদের নির্বাচন এবং কি জাতীয় পরিষদের নির্বাচন কত তারিখে ঘোষণা করা হয়েছিল সেটা দেখো। একটা হচ্ছে কত 7 ডিসেম্বর কি জাতীয় পরিষদের নির্বাচন এবং কি 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনের কি নতুন একটা তারিখ ঘোষণা করা হয়। তো তারিখ দুটো মনে রাখতে হবে। তবে কি বারাণসী এবং উপকূল অঞ্চলে কি ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে কি সে অঞ্চলের কি কিছু আসনের কি নির্বাচন 17 জানুয়ারি করা হয়। এখন দেখো আইনগত কাঠামো আদেশ, তাহলে আইনগত কাঠামো আদেশটা বলতে কি বোঝাচ্ছে সেটা দেখো। ক্ষমতা গ্রহণের পূর্ববর্তী কি 4র্থ দিবসে অর্থাৎ কি ইয়াহিয়া খান যে আইনগত কাঠামো আদেশ ঘোষণা করেন তাতে কি তিনি পশ্চিম পাকিস্তানে কি এক ইউনিট ব্যবস্থাকে ভেঙে দিয়ে 4টি নতুন প্রদেশ সৃষ্টি করেন। তাহলে তিনি কি করলেন 4টা নতুন প্রদেশ সৃষ্টি করলো এবং কি এক ব্যক্তি এক ভোট নীতি প্রণয়ন করে। তাহলে এক ব্যক্তি এক ভোট অর্থাৎ কি একজন ব্যক্তি শুধু একটা ভোট দিতে পারবে। তাহলে এই নীতিকে প্রণয়ন করলেন তিনি কি পূর্ব পাকিস্তানের কি সংখ্যাগরিষ্ঠতার দাবি মেনে নেন এবং কি এছাড়া উক্ত আদেশে কি 1961 সালের কি আদমশুমারির লোক সংখ্যা অনুযায়ী কি প্রাদেশিক পরিষদ থেকে আসন সংখ্যা বন্টন করা হয়। তাহলে দেখো আসন সংখ্যাটা একটু এক নজরে দেখো। তাহলে পূর্ব পাকিস্তানের জন্য আসন ছিল কত 162টা। তারপরে কি পাঞ্জাবের জন্য ছিল 82, সিন্ধুতে 27, বেলুচিস্তানে 4টা, উত্তর পশ্চিম সীমান্তে 18টা এবং কি কেন্দ্রীয় উপজাতি এলাকা 60টা। তবে কি এটা হচ্ছে কি জাতীয় পরিষদের আসন। তারপরে প্রাদেশিক পরিষদের আসন দেখো পূর্ব পাকিস্তানে কতটি ছিল 300টা ছিল, পাঞ্জাবে ছিল 180টা। তাহলে এই দুটো জিনিস মনে রাখবা। পূর্ব পাকিস্তানে ছিল কত 300টা আর মহিলা আসন ছিল কত 10টা। আর পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের কত ছিল 162 আর সংরক্ষিত মহিলা আসন 60টা। এই দুইটা জিনিস মনে রাখবা। তারপর কি হচ্ছে আইন কাঠামোর কি আদেশের 20 নং ধারায় কি 6টি বিষয় কি স্থির বলে ঘোষণা করা হয়। সেই 6টা জিনিস কি সরকারের পদ্ধতি হবে কি ফেডারেল পার্লামেন্ট। তারপর কি যে ভাবাদর্শের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে তা কি অক্ষুণ্ণ রাখার জন্য কি ইসলামী ভাবাদর্শন শাসন প্রণয়ন করতে হবে। তারপরে কি প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটের নির্বাচন হবে, নাগরিকদেরকে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, তারপর কি বিচার বিভাগের স্বাধীনতা থাকবে এবং কি আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে। তাহলে এই 6টা জিনিস এখানে উল্লেখ করা হয়েছিল। তারপর কি হচ্ছে যে 17 সালের কি জুনের মধ্যে কি নতুন ভোটার তালিকা তৈরি করতে হবে। তারপরে কি 120 দিনের মধ্যে কি অধিবেশনে মিলিত হতে হবে এবং কি সময়ের মধ্যে কি সংবিধান রচিত না হলে কি রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিবেন। তাহলে কি বলছে যে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে কি 120 দিনের মধ্যে কি একটা সংবিধান প্রণয়ন করতে হবে। যদি সেটা করতে না পারে তাহলে কি হবে এটা ভেঙে দিয়ে কি নতুন একটা নির্বাচন করা হবে। সদস্যগণ কি পরিষদ থেকে বাংলা, উর্দু কিংবা কি ইংরেজিতে বক্তৃতা দেবেন এবং কি এই 3 ভাষায় কি সরকারি রেকর্ড রক্ষিত হবে। এখন আইনগত কাঠামো আদেশের প্রতিক্রিয়া কি হচ্ছে সেটা দেখো। আইনগত কাঠামো আদেশের মধ্যে দিয়ে কি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কি করলেন এটি দুর্বল সংসদের কি রূপরেখা প্রদান করেন। তিনি কি 120 দিনের মধ্যে কি কোনো দলের কি সংবিধান প্রণয়ন করা সম্ভব হয়েছিল না, যেখানে কি পাকিস্তানের কি সময় লেগেছিল কত বছর 9 বছর। তাহলে স্বাধীনতার পর 47 স্বাধীনতার পর কি এই পাকিস্তানের সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছিল কত 9 বছর সময় লেগেছিল। তাও টিকে ছিল কি মাত্র 2 বছর। তাহলে এই 9 বছরের সংবিধান টিকে ছিল কত মাত্র 2 বছর টিকে ছিল। প্রকৃতপক্ষে ইয়াহিয়া খান কি তার পূর্ববর্তী সামরিক শাসনকে আইয়ুব খানের মধ্যে কি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন না। এই জন্য কি আওয়ামী লীগ সহ কি সকল প্রগতিশীল দল এবং কি এই আদেশের কি অগণতান্ত্রিক কি ধারাসমূহ বাদ দেওয়ার কি দাবি জানায়। কিন্তু কি ইয়াহিয়া খান তাতে কি কর্ণপাত করেননি। ডানপন্থী দলগুলোকে অবশ্যই আদেশ কি মেনে নেয়। অবশ্যই কি ভাষণের ন্যাপ ছাড়া কি সকল রাজনৈতিক দল কি নির্বাচনে অংশগ্রহণ করে। তাহলে তার এই আদেশের মাধ্যমে কি হচ্ছে সকল দল শুধু ন্যাপ মাওলানা ভাষণে কি ন্যাপ বাদে সকল দল কি এখানে অংশগ্রহণ করে নির্বাচনে। এরপর দেখো নির্বাচনী প্রচারণা দেখো 1969 কত 2রা জুলাই ঘোষণা অনুযায়ী কি সুপ্রিম কোর্টের কি বিচারপতি আব্দুস সাত্তার, এটা মনে রাখো। তার তৎকালীন সুপ্রিম কোর্টের রাষ্ট্র বিচারপতির নাম কি ছিল আব্দুস সাত্তার। তিনি কি করলেন একটি নির্বাচন কমিশন গঠিত হয় এবং কি এই কমিশন নতুন ভোটার তালিকা তৈরি করে। তাহলে নির্বাচন কমিশনের প্রধান কে ছিল নির্বাচন কমিশনের প্রধান ছিল কি আব্দুস সাত্তার, বিচারপতি আব্দুস সাত্তার। তাহলে পূর্ব পাকিস্তানের ভোটাধিকার সংখ্যা ছিল কত ভোটাধিকার সংখ্যা ছিল এরকম। তারপরে 70 সালে কত 1 জানুয়ারি কি সকল রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে কি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তাহলে ভোটার সংখ্যাগুলো মুখস্থ রাখার দরকার নেই, এগুলো আসে না। আওয়ামী লীগ কি জয় বাংলা স্লোগানকে কি বাঙালি জাতীয়তাবাদের কি প্রতীক হিসাবে গ্রহণ করে এবং কি এই নির্বাচনকে কি কেন্দ্র করে কি স্লোগানকে জনপ্রিয়তা করে তোলে এবং কি 11 দফার প্রতি কি রেফারেন্ডাম। আওয়ামী লীগ নেতা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলেন এই নির্বাচন হবে কি 6 দফার ভিত্তিতে নির্বাচনটা হবে।
তাহলে দেখো এখানে কি কয়টা দল অংশগ্রহণ করেছিল, বেশ কয়েকটা দল অংশগ্রহণ করে। তাহলে নির্বাচনের ফলাফল, তাহলে 17 যখন নির্বাচন হলো, নির্বাচনের ফলাফলটা দেখো। তাহলে নির্বাচনের ফলাফল দেখো, 17 নির্বাচনে কি ফলাফল ছিল কি শাসকগোষ্ঠীর প্রতি কি দেখো এখানে জাতীয় পরিষদের কি নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের নেতৃত্বে কি ছিল 39.2% কি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে। এবং এতে কি বরাদ্দ ছিল কত 169টি আসনের মধ্যে কত 167টা আসন লাভ করে। তাহলে মোট আসন ছিল কত 162টা, আর সংরক্ষিত ছিল 60টা। তাহলে কত হলো 60টা হচ্ছে কি মহিলা আসন, অর্থাৎ কি মহিলা সংরক্ষিত আসন, তাহলে হচ্ছে 169টি। এর মধ্যে লাভ করে কত 167টা লাভ করে হচ্ছে কি জাতীয় পরিষদে কি এই আওয়ামী লীগ পায়। আর পরে হচ্ছে কি বাকিগুলো অন্য দল বা বাকি দুইটা আসনের মধ্যে কি একটা পায় কে পিডিপি প্রধান কি নুরুল আমিন, অপরটি পান কে নির্দলীয় প্রার্থী কি পার্বত্য চট্টগ্রামের কি রাজা ত্রিদীপ রায়। এই ত্রিদীপ রায় কি পায় হচ্ছে একটা, আরেকটা পায় কে নুরুল আমিন হচ্ছে আরেকটা পায়। তাহলে এই হচ্ছে কত 169টা আসন কোথাকার জাতীয় পরিষদের। প্রাদেশিক পরিষদের কত দেখো, অপরদিকে কি জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন কি পাকিস্তান পিপলস পার্টি কতটা পায় দেখো 18.6% ভোট পায়, কত 88টি আসন লাভ করে। তাহলে জুলফিকার আলীর কি পাকিস্তান পিপলস পার্টি মাত্র কতটা পায় 88টা আসন পায়, এবং কি 5টা সংরক্ষিত মহিলা আসন ছিল সেখানে। তাহলে এই হচ্ছে কি নির্বাচনের অবস্থা। তাহলে নির্বাচনের প্রতীক দেখো, এই যে প্রতীক থেকে দুইটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে কি এই যে মুসলিম লীগের প্রতীকটা দেখো, মুসলিম লীগের প্রতীক ছিল কি হারিকেন, তারপরে আওয়ামী লীগের প্রতীক ছিল কি নৌকা, জামাত ইসলামের কি দাড়িপাল্লা ছিল, আর আর দরকার নাই, এই কয়টা জিনিস দেখলে হবে। তাহলে এটা এটা আর হচ্ছে এটা, তিনটা জিনিস মনে রাখবা, তিনটা। তাহলে তিনটা প্রতীক মনে রাখতে হবে। এখন দেখো 17 নির্বাচনের প্রভাব এবং গুরুত্ব, 17 নির্বাচনের ফল প্রভাব এবং গুরুত্বটা দেখো একটু। 17 নির্বাচনের মাধ্যমে কি হয়েছিল, পূর্ব বাংলার মানুষকে 6 দফার প্রতি কি সমর্থন ব্যক্ত করে, এবং কি হচ্ছে তারা সকলে কি হচ্ছে আওয়ামী লীগকে ভোট দান করে, এবং কি তারা চাইছিল কি যে এই 17 নির্বাচনের মাধ্যমে কি হবে তারা একটা আলাদা কি একটা শাসনতন্ত্র তৈরি করতে পারে, তারা কি একটা স্বাধীনতা ফিরে পাবে। কিন্তু কি হলো, নির্বাচনে কি ইয়াহিয়া খান ঘোষণা করেছিলেন কি যে নির্বাচনে বিজয়ী দল কি কেন্দ্রীয় এবং কি প্রাদেশিক পরিষদ গঠন করতে পারবে। কিন্তু যখন আওয়ামী লীগ এই নির্বাচনে জয়লাভ করলো, তখন কি আইয়ুব খান কি করলো, ইয়াহিয়া খান কি করলো, একটা টাল বাহানা শুরু করলো। এই 3রা মার্চকে জাতীয় পরিষদের কি অধিবেশন বসার কথা থাকলো কি তিনি 1লা মার্চ কি করলেন তা সেটা স্থগিত করে দিলেন। এর প্রতিক্রিয়ায় কি আওয়ামী লীগের নির্বাচন প্রতিনিধিরা কি করলো, রেসকোর্স ময়দানে কি 3রা মার্চ কি শপথ গ্রহণ করে, এবং কি বঙ্গবন্ধু কি করলো 7ই মার্চ তার কি বিখ্যাত ভাষণের মাধ্যমে কি অসহযোগ আন্দোলনের শুরু করেন। তাহলে কি হচ্ছে, যখন আইয়ুব খান কি করলো, যখন এই 3রা মার্চের কি অধিবেশন বন্ধ করে দিল 1লা মার্চে, তখন কি করলো তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি করলো, তারা 3রা মার্চ কি করলো সোহরাওয়ার্দী মাঠে কি করলো, তারা কি করলো অসহযোগ একটা শপথ গ্রহণ করে, এবং কি হচ্ছে রেসকোর্স ময়দানে গিয়ে একটা শপথ গ্রহণ করলো, এবং কি হচ্ছে এবং 7ই মার্চ কি বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে কি একটা অসহযোগ একটা আন্দোলনের শুরু হয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে অনুসরণ করলে কি তিনি ডি ফ্যাক্টর নেতায় পরিণত হন। আচ্ছা এখানে বিএনপি নাই কেন, তখন তো বিএনপির কাজ ছিল না, বুঝছো, বিএনপি ছিল না তখন, তখন বিএনপি ছিল না। তাহলে দেখো 15 মার্চ কি হচ্ছে, 15 মার্চ যখন কি ইয়াহিয়া খান যখন কি আলোচনার জন্য ঢাকায় আসেন, তাহলে 15 মার্চ ইয়াহিয়া খান কি ঢাকায় আসলো আলোচনা করার জন্য। আলোচনার যে সময় প্রেক্ষণ ভিন্ন কিছু নয়, তা কি সকলের নিকট স্পষ্ট হয়ে যায় যে কি তারা টালবাহানা করতে আসছে। কেন নাকি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে কি বলেছিলেন কি এই যে এখানে বঙ্গবন্ধুর ভাষণটা দেওয়া আছে এটা তো পড়ার প্রয়োজন নাই, ভাষণটা সবাই জানো, তাহলে ভাষণটা আমরা একটু স্কিপ করে নেই, অযথা এটা পড়ার দরকার নেই। এখন দেখো 17 সালে কি নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্য আলোচনা দেখো, গুরুত্বগুলো কি ছিল যে প্রথম এবং কি শেষ সাধারণ নির্বাচন ছিল। এখানে কয়েকটি টপিকের মাধ্যমে দেখো কয়েকটি পয়েন্টের মাধ্যমে সম্পূর্ণ আলোচনাটা করা হচ্ছে। প্রথম এবং কি এটা ছিল কি প্রথম এবং শেষ সাধারণ নির্বাচন। তারপর কি বাঙালি জাতীয়তাবাদের কি বহিঃপ্রকাশ ঘটেছে কি 17 নির্বাচনের মাধ্যমে। তারপর কি হচ্ছে সংগঠন এবং কি নেতৃত্বের বিকাশ ঘটে। তারপরে কি পাকিস্তানের কি রাজনীতি থেকে আঞ্চলিক মনোভাবের কি একটা সৃষ্টি হয়। আওয়ামী লীগের কি শক্তিশালী প্রভাব অবস্থা হয়, পাকিস্তানের কি মৃত্যুর পরোয়ানা শুরু হয়ে যায়। তারপর কি হচ্ছে 6 দফার প্রতি কি একটা সমর্থন থাকে। তারপর কি হচ্ছে দ্বিজাতির তত্ত্বকে কি প্রত্যাখ্যান করা হয়। তাহলে আইয়ুব খানের যে কি আইয়ুব খানের যে দ্বিজাতি তত্ত্ব যে একটা
ছিল সেটাকে কি প্রত্যাখ্যান করা হয় কখন এই ৭০ নির্বাচনের মাধ্যমে। তারপরে কি সংবিধান প্রণয়নের কি ক্ষমতা লাভ করে। তারপরে কি হচ্ছে যে ইয়াহিয়ার কি স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। তাহলে ইয়াহিয়া খান যে স্বপ্নটা দেখেছিল সেটা কি ভঙ্গ হয় এবং কি হচ্ছে শোষণের বিরুদ্ধে কি একটা প্রতিবাদ তৈরি হয়ে যায় ৭০ নির্বাচনের পরেই। এখন দেখো অসহযোগ আন্দোলন, তাহলে অসহযোগ আন্দোলন বলতে আমরা কি বুঝতে পারি? দেখো 1971 সালে কত 1 মার্চ থেকে কত 25শে মার্চ, তাহলে 1 মার্চ থেকে 25শে মার্চকে মধ্যবর্তী সময়কে কি বলা হচ্ছে কি ইতিহাসে অসহযোগ আন্দোলন নামে পরিচিত। তাহলে 1 মার্চ থেকে 25শে মার্চ মধ্যবর্তী সময়টা কি অসহযোগ আন্দোলন নামে কি পরিচিত। এই 70 সালের কি অপ্রত্যাশিত নির্বাচনের ফলাফলে কি পাকিস্তানের সামরিক বাহিনী অজান থেকে কি ভাবনার ফেলে দেয়। তারা কি করলো? বাঙালির হাতে কি ক্ষমতা হস্তান্তরে কি টাল বাহানা শুরু করে এবং কি তারা যে নির্বাচন ৭০ নির্বাচনের যারা কি ছিল, যারা নির্বাচনে জয়লাভ করলো তাদের কাছে কি তারা ক্ষমতা হস্তান্তর করতে কি একটা টাল বাহানা শুরু করলেন। ফলে বঙ্গবন্ধু কি বললেন, যেহেতু তিনি কি 6 দফা এবং কি 11 দফার ভিত্তিতে কি জনগণের ম্যান্ডেট লাভ করেছিলেন, সেহেতু কি তিনি 6 দফা এবং কি 11 দফার ভিত্তিতে কি শাসনতন্ত্র প্রণয়ন করার ঘোষণা করেন। কিন্তু কি পশ্চিম পাকিস্তান ভিত্তিক কি রাজনৈতিক দলগুলো কি এটা মেনে নিতে কি রাজি হয় নাই। জুলফিকার আলী ভুট্টো কি করলো? শাসনতন্ত্র প্রণয়নের কি নীতিমালা সংক্রান্ত কি একটা অপস্পার জন্য কি 71 সালে কত 27 থেকে কি 29 জানুয়ারি কি ঢাকায় অবস্থান করেন এবং কি তাদের মূল দাবি কি ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি 6 দফা ভিত্তিক কি স্বায়ত্ত শাসনের দাবি থেকে কি সরে আসতে হবে। তার মানে কি ভুট্টোরা চাচ্ছিল কি যে এই 6 দফার ভিত্তিতে যে শাসনতন্ত্র গঠন করার কথা বলছে সেটা থেকে কি বঙ্গবন্ধুকে সরে আসতে হবে। 14 ফেব্রুয়ারি কি করলো? 14 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কি ঘোষণা করেন যে কি 3রা মার্চ কি ঢাকা জাতীয় পরিষদের একটা অধিবেশন বসবে। কিন্তু পরবর্তীতে কি 1 মার্চ কি 3রা মার্চের অধিবেশনটা কি স্থগিত করে দেওয়া হয়েছিল। এই যে কি ভুট্টোর পরামর্শ কি 1 মার্চ কি আসন্ন জাতীয় পরিষদের কি অধিবেশন কি অনির্দিষ্টকালের জন্য কি স্থগিত ঘোষণা করা হয়। তিনি কি বলেন যে পশ্চিম পাকিস্তানের কি প্রধান দলটি এবং কি আরো কয়েকটি রাজনৈতিক দল কি 1971 সালে কত 3রা মার্চ কোথায় 71 সালে 3রা মার্চ কি ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশনে কি যোগদান করার ইচ্ছে কি নেই বলে কি ঘোষণা করেছেন। এর মধ্যে কি হিন্দুস্তান এবং কি উত্তেজিতপূর্ণ কি পরিস্থিতির সৃষ্টি করেছে তাকে গোটা ব্যাপারটাকে আরো জটিল করে তুলেছিল। সেজন্য কি আমি জাতীয় পরিষদের কি অধিবেশন আহ্বানের তারিখ কি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে এই মতটা কাজ ছিল, এটা হচ্ছে কি একটা মত দিয়েছিল কে? ভুট্টোর পরামর্শে কি করলো? ইয়াহিয়া খান একটা মত দিছে। তাহলে এটা ছিল কি ইয়াহিয়া খানের একটা মতামত। তিনি একটা কি মিথ্যা একটা মতামত দিলেন, যে একটা অজুহাত দেখালেন যে এই কারণে কি আমি অধিবেশন স্থগিত করে দিলাম। তাহলে এটা ছিল কি এই অধিবেশন স্থগিতের একটা অজুহাত স্বরূপ একটা কথা। এখন দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি 35টি নির্দেশ ছিল কি রাষ্ট্র পরিচালনার পরিপূর্ণ নির্দেশনা। তাহলে এই রাষ্ট্র পরিচালনা করার জন্য কি বঙ্গবন্ধু 35টা নির্দেশনা দিয়েছিলেন। সে 35টা নির্দেশনার মধ্যে দেখো কি কি ছিল? বন্দর কর্তৃপক্ষ, আমদানি রপ্তানি, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে কি সরকারি অফিস আদালত, ব্যাংক, বিমা এবং পরিবহন সকল বিষয়ে কি সুস্পষ্ট নির্দেশনা ছিল এতে। তাহলে সেই নির্দেশনাগুলো দেখো বেশ কি কয়েকটা মূল নির্দেশনা দেওয়া আছে এখানে। 1 নম্বর নির্দেশনা কি ছিল? সরকারি সংস্থা সমূহ, তারপরে কি কেন্দ্রীয় প্রাদেশিক সেক্রেটারিয়েট সমূহ, তারপরে কি সরকারি বেসরকারি অফিস সমূহ, তারপরে কি সংস্থা প্রতিষ্ঠান সমূহ, হাইকোর্ট, বাংলাদেশের কি সকল কোর্ট হরতাল পালন করবে এবং কি নিচে কি বর্ণিত বিশেষ নির্দেশনা এবং কি বিভিন্ন সময়ের সেসব কি ব্যাখ্যা দেওয়া হবে তা কি সবাই মেনে চলবে। তাহলে এই যে সংগঠনগুলো আছে এগুলো কি করবে? সবগুলো এই নির্দেশনাগুলোকে মেনে চলবে। তারপর 3 নম্বর আদেশে কি ছিল? যে ডেপুটি কমিশনারগণকে, মহকুমা অফিসারগণকে তাদের কোনো দপ্তর না খুলে কি সংশ্লিষ্ট এলাকার কি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন এবং কি উন্নয়ন কাজ এবং কি প্রয়োজন হলে কি এই সকল নির্দেশনা কার্যকর বা প্রয়োগ করার দায়িত্ব পালন করবেন। তাহলে এগুলো ছিল কি ডেপুটি কমিশনারদের কাজ। তারপর কি পুলিশ আইন এবং কি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে এবং কি প্রয়োজন বোধে কি আওয়ামী লীগের কি হচ্ছে স্বেচ্ছাসেবক বাহিনীর কি সঙ্গে যোগদান করবে। এগুলো ছিল অবস্থা। তারপর কি আনসার বাহিনী কি তাদের দায়িত্ব পালন করবেন। এগুলো ছিল অবস্থা। তারপর কি হচ্ছে 4 নম্বর নির্দেশনে কি বলা হচ্ছে? যে বন্দর কর্তৃপক্ষ কি পাইলটেজ সহ কি সকল কাজ করে যাবেন এবং কি বন্দর কর্তৃপক্ষের কি বলে কি সেই সকল অফিস খোলা থাকবে সেগুলো কি বন্দরে যাওয়ার সময় কি সহজ এবং সুষ্ঠু আসা যাওয়ার জন্য কি বিশেষভাবে প্রয়োজনীয়। তাহলে এই নির্দেশনাগুলো কার ছিল? 35টা নির্দেশনার মধ্যে এগুলো ছিল যে কি কি নির্দেশনা সকলে পালন করবে। সেই নির্দেশনাগুলো কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি তিনি প্রদান করেছিলেন। 5 নম্বর কি ছিল? যে আমদানিকৃত কি সকল মালকে দ্রুত খালাস করতে হবে এবং কি শুল্ক বিভাগের সংশ্লিষ্ট শাখাসমূহ কি কাজ করা যাবে এবং কি ধার্যকৃত শুল্ক সম্পূর্ণরূপে কি পরিশোধের পর মাল খালাসের অনুমতি দেবে। অর্থাৎ এই মাল খালাস করতে গেলে কি যে পরিমাণ শুল্ক
নির্ধারণ করা আছে সেই শুল্কটাকে আদায় করবে, তারপরে কি মাল খালাস করতে পারবে। 8 নম্বর কি বলছে যে অভ্যন্তরীণ নদী বন্দরগুলো কি কাজ চালু রাখার জন্য কি ইপিএসসি অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং কি আইডব্লিউটির মাধ্যমে কি প্রয়োজনীয় কিছু সংখ্যক কি কর্মচারী কাজ চালিয়ে যাবেন এবং কি গণনির্যাতনের জন্য কি সৈন্য এবং কি রণসম্বর আনানোর ব্যাপারে কি এসব প্রতিষ্ঠানে কি কর্মচারীরা কোনো সহযোগিতা করতে পারবে না। হ্যাঁ আসলেই বুঝছো, বাংলাদেশের ইতিহাসটা এরকম প্রতিনিয়ত চেঞ্জ হবে। যে সরকার আসবে সেই সরকারের কি দৃষ্টিভঙ্গি অনুযায়ী কি ইতিহাসগুলো লেখা হয়। তারপর 12 নম্বর নির্দেশনা আসলে নির্দেশনাগুলো দেখবা, নির্দেশনাগুলো তেমন কিছু নাই, এখান থেকে প্রশ্ন আসে না, জাস্ট এগুলো একটু জানার জন্য দেখবা। 35 নম্বর কি ছিল, সংগ্রাম পরিষদগুলো কি সর্বস্তরে কি তাদের কাজ চালু রাখবে এবং কি সকল নির্দেশ কি করবে যথাযথভাবে বাস্তবায়ন করে যাবে, এটা ছিল সর্বশেষ নির্দেশনা। এখন দেখো অসহযোগ আন্দোলনের প্রভাব এবং গুরুত্ব। অসহযোগ আন্দোলনের প্রভাবটা কেমন ছিল, তাহলে কি ছিল, অসহযোগ আন্দোলনের মাধ্যমে কি পূর্ব পাকিস্তানে কি ডিফ্যাক্টো নামে কি নেতায় পরিণত হন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ডিফ্যাক্টো নেতা নামে পরিচিত হন। সারা পূর্ব পাকিস্তান কি তার নির্দেশে কি চলতে থাকে। তিনি কোথায় 32 নম্বরে কি বাড়ি লন্ডনের 10 নং ডাউনিং স্ট্রিট এ রূপান্তরিত হয়। তাহলে কি বললো যে দেখো তিনি হয়ে ওঠেন কি পূর্ব পাকিস্তানে কি অঘোষিত সরকার প্রধান এবং কি জনগণ তাকে কি মেনে নেয়। তার 32 নম্বরের বাড়ি যেটা কি বর্তমানে ভাঙা হয়ে গেছে, 32 ধানমন্ডির 32 কি বাড়ি যেটা কয়েকদিন আগে ভাঙা হলো, সেটার নাম কি ছিল, বাড়ি কি ছিল লন্ডনের 10 নং ডাইনিং স্ট্রিট। তাহলে 10 নং ডাইনিং স্ট্রিটে কি রূপান্তরিত হয়। পাকিস্তান সরকারের কর্তৃক কি কার্যত অচল হয়ে পড়ে এবং কি পাকিস্তান কর্তৃপক্ষ কি বুঝতে পারে যে কি পূর্ব পাকিস্তানে কি স্বায়ত্ত শাসন ছেড়ে না দিয়ে কি তাদের কোনো আর উপায় নেই। ফলে কি তারা বাধ্য হয়ে কি করলো, ফলে বাধ্য হয়ে কি 15 মার্চে নিয়ে এলেন এবং কি করলেন 24 মার্চ পর্যন্ত কি সমঝোতার নাটক করে কি আলোচনা চালিয়ে গেলেন। 15 মার্চ কি করলেন, আইয়ুব খান ইয়াহিয়া খান কি ঢাকায় আসলেন এবং কি 24 মার্চ পর্যন্ত কি তিনি একটা টাল বাহানা মানে কি একটা গোজামের একটা আলোচনার কথা বললেন। 21 মার্চ কি হচ্ছে, 21 মার্চে কি আসলো, ভুট্টো আসলো ঢাকায় এবং কি আলোচনার নাটকে অংশ নিলেন এবং কিন্তু কি আলোচনার কোনো সুফল বয়ে আনলো না। ফলে কি হচ্ছে 25 মার্চ কি করলো, ইয়াহিয়া খান কি চলে গেলেন এবং কি হলো তার নির্দেশে কি গণহত্যা শুরু হয়ে গেলো, অর্থাৎ কি 25 মার্চের কালো রাত্রি যেটা বলা হচ্ছে। তাহলে 25 মার্চ কি ইয়াহিয়া খান পাকিস্তানে চলে গেলেন এবং কি তার নির্দেশে এই 25 মার্চের কি কালো রাত্রি অর্থাৎ গণহত্যা শুরু হয়ে গিয়েছিল। এবং কি হচ্ছে এই 25 মার্চের কি গণহত্যার পরপর কি হচ্ছে পূর্ব বাংলার লোকজন কি করলো, তারা এই স্বাধীনতা যুদ্ধের জন্য কি প্রস্তুতি নেওয়া শুরু করলো এবং কি তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যুদ্ধ শুরু হয়ে যায়। তাহলে দেখো মার্চে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, সেটা কোথায় দিয়েছিল, ভাষণটা কোথায় দিল 1971 সালে কত 7 মার্চ কোথায়, বর্তমানে রেসকোর্স ময়দানে কি যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে কি তিনি ভাষণ দিয়েছিলেন। এই ভাষণে ভাষা এবং বাক্য শব্দ চয়নকে একাধারে রাজনীতিবিদ, ভাষাবিদ এবং কূটনীতিবিদ চোখে সকল বোদ্ধার কি শ্রেণীকে কি অভিহিত করেছিল। তাহলে তার ভাষণের যে কথাগুলো ছিল সেগুলো কি সকলের কাছে গ্রহণযোগ্য ছিল এবং কি বিকাল কয়টা 2:45 কি ভাষণটা শুরু হয় এবং কি 18 মিনিটের এই ভাষণটা কি ছিল কি নিম্নরূপ। তাহলে নিচে দেওয়া আছে ভাষণটা, তাহলে এখানে পুরো ভাষণটা উল্লেখ করা আছে। তাহলে ভাষণটা দেখার প্রয়োজন নাই, ভাষণটা তোমরা পড়ে নিয়ে এমনিতে নিজেরা। এখন দেখো 7 মার্চের ভাষণের প্রভাব এবং গুরুত্ব, তাহলে একটু এক নজর সংক্ষেপে একটু বলে দেই। তাহলে 7 মার্চের ভাষণের ফলে কি হচ্ছিল, এই 7 মার্চের বঙ্গবন্ধুর ভাষণের ফলে কি হচ্ছে, বাঙালি জাতি কি করলো, তারা বুঝতে পারলো যে তাদের যুদ্ধ করার সময় হয়ে গেছে এবং কি সকল বাঙালি কি করলো স্বতঃস্ফূর্তভাবে কি তারা যুদ্ধের প্রিপারেশন নিল এবং কি তারা 1971 সালে 25 মার্চ থেকে কি তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাহলে কি তার এই ভাষণের মাধ্যমে কি হয়েছিল, পরপর কি আনুষ্ঠানিকভাবে কি যুদ্ধ শুরু হয়ে যায়। তাহলে এই 7 মার্চের ভাষণের ফলে কি হচ্ছে, যুদ্ধ শুরু হয় এবং কি পাকিস্তান কর্তৃপক্ষ কি জাহাজ এবং কি বিমান যোগে কি সৈন্য এবং অস্ত্র আনতে থাকে। প্রতিটি ক্যান্টনমেন্টে কি কৌশলে বাঙালি সৈন্যদেরকে নিরস্ত্র করার প্রতিক্রিয়া কি শুরু হয়ে যায়। জনগণ কি স্থানে স্থানে সামরিক যান চলাচলে কি বাধা দেওয়ার জন্য কি ব্যারিকেড দেওয়া কি শুরু করে এবং সেনাবাহিনীর বাঙালির অফিসার এবং কি সৈনিকরা কি করলো, এই ভাষণকে কি আসন্ন যুদ্ধে কি বিদ্রোহের সবুজ সংকেত। তাহলে নামটা দেখো বিদ্রোহের সবুজ সংকেত। তাহলে বিদ্রোহের কি সবুজ সংকেত নামে কি বলে কি মনে করে কি প্রস্তুতি শুরু করে। তাহলে এটা মনে রাখবা, সবুজ সংকেত নামে কি শুরু করে। তাহলে কি দেশের সর্বত্র কি সংগ্রাম পরিষদ গড়ে ওঠে তার এই ভাষণের মাধ্যমে। তারপর কি হচ্ছে, এই ভাষণের স্বাধীনতা বাংলা বেতার কেন্দ্র থেকে কি বজ্রকণ্ঠ নামে
প্রচারিত হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর ভাষণ কি নামে প্রচারিত হয়েছিল? বজ্রকণ্ঠ। তাহলে বজ্রকণ্ঠ নামে প্রচারিত হয়। এবং কি এই একটি ভাষণে কি পুরো জাতিকে কি দীর্ঘ 9 মাস কি প্রবল মানসিক শক্তি জুগিয়েছিল। এবং কি এরপর কথা হচ্ছে 2017 সালে কি হচ্ছে, 2017 সালে কত 30শে অক্টোবর, 17 সালের 30শে অক্টোবর কি ইউনেস্কো কি করলো 7 মার্চের ভাষণকে কি মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড তালিকায় কি বিশ্ব প্রামাণ্য ঐতিহাসিক ঐতিহ্য হিসেবে কি স্বীকৃতি প্রদান করে। ভাষণটি ইতিমধ্যে কি 13টি ভাষায় অনুদিত হয়েছে। তাহলে যদি পরীক্ষা আসে যে কি যে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড তালিকায় বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ কত সালে কি তালিকাভুক্ত হয়, তাহলে কত 2017 সালের 30শে অক্টোবর, তারিখটা মনে রাখবো 2017 সালের 30শে অক্টোবর, 2017 সালের কত 30শে অক্টোবর এটা তালিকাভুক্ত এবং কি 13টি ভাষায় অনুদিত হয়। তাহলে কি এই ছিল কি বঙ্গবন্ধুর ভাষণের 7 মার্চের ভাষণের মাধ্যমে কি যুদ্ধ শুরু হয়ে যায় এবং কি এখানে হচ্ছে এই অধ্যায়ের আলোচনা শেষ হয়েছে। তাহলে দেখো এই অধ্যায় বেশি কিছু না, এগুলো সবার কি জানা আছে বিষয়গুলো, তোমরা বিগত ক্লাসগুলোতে এই জিনিসগুলো বারবার পড়ে এসেছো, শুধু তোমাদের কি একটু রিভাইজ করার জন্য অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করা হয়েছে। তাহলে এই অধ্যায়টা তোমরা আরেকবার দেখে নিও, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে এবং কি এমসিকিউ প্রশ্নগুলো আসে, তথ্যগুলো তোমরা একটু পড়ে নেবা। বিশেষ করে কি 6 দফা অবশ্যই পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসলে 6 দফার বাইরে প্রশ্ন আসবে না, 6 দফাটা মাস্ট পড়তে হবে, 6 দফার উপরেই প্রশ্ন থাকে প্রতি বছর এখান থেকে। তাহলে 6 দফাটা অবশ্যই পড়তে হবে। তাহলে আশা করি কারো সমস্যা থাকার কথা না। দেখা হবে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।